বহুদিন আগে বিজয়নগর নামে একটি রাজ্য ছিল, যা তার সৌন্দর্য ও শৃঙ্খলার জন্য দূর দূর পর্যন্ত পরিচিত ছিল। এই নগরের শাসক ছিলেন রাজা বিক্রম সিংহ। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও বিদ্বান। তার দরবারে প্রতিদিন শত শত লোক তাদের সমস্যা নিয়ে আসত এবং সন্তুষ্ট হয়ে ফিরত। একদিন সকালে রাজা বিক্রম সিংহ দরবারে গম্ভীর হয়ে বসেছিলেন। তখনই এক ব্যবসায়ী দরবারে পৌঁছাল। তার চোখে ছিল উদ্বেগ। সে দুহাত জোর করে বলল, মহারাজ, আমি নগরের ব্যবসায়ী চন্দ্রভান। রাজা বিক্রম সিংহ বললেন, বলো, কি সমস্যা তোমার? ব্যবসায়ী বলল, আমার স্ত্রী রূপবতী সুন্দরী, কিন্তু তার ব্যবহারে এমন কিছু বিষয় আছে যা আমাকে অস্থির করে তোলে। রাজা বিক্রম সিংহ গম্ভীর স্বরে বললেন, আখেরে তোমার কিসের সন্দেহ? ব্যবসায়ী বলল, মহারাজ, কখনো সে আমার জন্য প্রাণ উৎসর্গ করে, আবার কখনো মনে হয় যে তার হৃদয়ে আমার জন্য কোনো স্থানই নেই। আমি বুঝতে পারছি না তার মনের আসল সত্য কি। রাজা বিক্রম সিংহ বললেন, যদি এমন কথা হয় তবে আমি নিজেই এই রহস্যের তদন্ত করব। সেই রাতে রাজা তার গুপ্তচরদের নিয়ে ব্যবসায়ীর বাড়ির দিকে রওনা হলেন। রাজা ব্যবসায়ীর আঙিনায় উঁকি দিলেন। ভেতরে রূপবতী গয়না পরে সেজে বসেছিল। তার চোখে ছিল দীপ্তি আর ঠোঁটে হাসি। কিছুক্ষণের মধ্যেই একজন অপরিচিত সাধু পিছনের দরজা দিয়ে ভেতরে এলেন। রূপবতী উঠে দাঁড়িয়ে বলল, আসুন স্বামী, আপনার মতো জ্ঞানী ব্যক্তিকে পেয়ে আমি ধন্য হলাম। রাজার চোখ কপালে উঠল, কারণ ব্যবসায়ীর সন্দেহ সত্যি প্রমাণিত হচ্ছিল। কিন্তু পরদিনই রূপবতী সাধারণ পোশাকে সাজগোজ ছাড়া তার স্বামীর পায়ে বসে কাঁদছিল। রূপবতী বলল, স্বামী, আপনার চেয়ে শ্রেষ্ঠ আমার কাছে আর কেউ নেই। যদি আমি কখনো আপনাকে দুঃখ দিয়ে থাকি তবে আমাকে ক্ষমা করুন। রাজা বিক্রম সিংহ রাত ও দিনের দুটি দৃশ্য দেখে দ্বিধায় পড়ে গেলেন। রাজা ভাবতে লাগলেন, এই নারী কি ছলনা করছে, নাকি এটাই তার স্বভাব? তার মনে প্রথমবারের মতো এই শব্দটি প্রতিধ্বনিত হল, ত্রিয়া চরিত্র, যাকে বোঝা অসম্ভব ছিল। কয়েকদিন পর নগরে একজন সাধু এলেন। তার মুখমণ্ডল ছিল তেজস্বী এবং চোখে ছিল রহস্যময় দ্যুতি। নগরবাসী তাকে প্রণাম করল। সাধু সোজা রাজমহলের দিকে গেলেন। রাজা বিক্রম সিংহ দরবারে বসেছিলেন। সাধু মহলে প্রবেশ করে বললেন, মহারাজ, আপনি ন্যায়পরায়ণ বলে পরিচিত, কিন্তু আপনার নগরে যদি কোনো নারী ছলনা করে আর আপনি নীরব থাকেন তবে তা অন্যায় হবে। রাজা বিক্রম সিংহ অবাক হয়ে বললেন, মহাত্মন, আপনি কোন নারীর কথা বলছেন? সাধু বললেন, আমি সেই রূপবতীর কথা বলছি, যে একই সাথে তার স্বামীর কাছেও আছে এবং পরপুরুষের কাছেও। আপনি নিজে দেখেছেন যে সে রাতে আমাকে ডাকে এবং দিনে তার স্বামীর পায়ে অশ্রু ঝরায়। সাধুর কথা শুনে ব্যবসায়ী চন্দ্রভান হতবাক হয়ে গেল। তার চোখে জল ভরে এলো এবং রাজা বিক্রম সিংহ গভীর চিন্তায় ডুবে গেলেন। সত্যিই কি নারীর চরিত্র এত পরিবর্তনশীল? রাজা আদেশ দিলেন, রূপবতীকে দরবারে আনা হোক। রূপবতী দরবারে পৌঁছাল। তার মুখে ভয়ের বদলে আত্মবিশ্বাস ঝলমল করছিল। সে রাজাকে প্রণাম করল এবং বলল, মহারাজ, আমি শুনেছি যে আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, কিন্তু দোষ কেবল আমার নয়, এই সাধুরও, যিনি আমার জীবনে প্রবেশ করেছেন। সাধু বললেন, নারী, তুই তোর ছলনা লুকানোর জন্য এখন আমাকেই দোষ দিবি? রূপবতী হেসে বলল, আপনি জানেন যে নারীর হৃদয় পরিস্থিতি অনুসারে বদলায়। কখনো সে জলের মতো নির্মল হয়, তো কখনো আগুনের মতো প্রচণ্ড। যদি আমি আপনাকে কিছু বলে থাকি তবে তা ছিল সেই মুহূর্তের অনুভূতি। এই কথাগুলো সবাইকে ভাবতে বাধ্য করল। ব্যবসায়ীও বিভ্রান্ত হয়ে গেল। রাজা বিক্রম সিংহ গম্ভীর স্বরে বললেন, রূপবতী, তোমার কথা ন্যায্য কি অন্যায্য সেই সত্য এখনও সামনে আসা বাকি। আমি তোমাকে এবং এই সাধু দুজনকেই পরীক্ষা করব, তবেই সিদ্ধান্ত হবে। রাজা পরের দিন একটি ঘোষণা করলেন, আগামীকাল রাতে রাজমহলের বাগানে একটি পরীক্ষা হবে। সেখানে রূপবতী এবং সাধু দুজনেই নিজেদের বক্তব্য রাখবেন এবং আমি সিদ্ধান্ত নেব সত্য কোন দিকে। রূপবতী রাজার দিকে তাকালো এবং বলল, মহারাজ, আপনি যে সিদ্ধান্তই নেবেন আমি তা মেনে নেব। রাজার চোখে গভীর দীপ্তি ছিল। ব্যবসায়ী চিন্তিত ছিল, কারণ আগামীকাল রাত তার জীবনের ফয়সালা করতে যাচ্ছিল। পরের রাতে মহলের বিশাল বাগানে প্রদীপ জ্বালানো হলো। রাজা বিক্রম সিংহ সিংহাসনে বসেছিলেন। চারদিকে দরবারি, মন্ত্রী এবং নগরবাসী উপস্থিত ছিল। রাজা বিক্রম সিংহ বললেন, রূপবতী এবং সাধু, তোমরা দুজন নিজেদের কথা বলো।
সাধু এগিয়ে এসে বললেন, মহারাজ, আমি পৃথিবী ঘুরেছি, অসংখ্য মানুষের সাথে দেখা করেছি, কিন্তু যেখানেই গেছি সেখানেই দেখেছি যে নারীর স্বভাব ছলনাপূর্ণ হয়, আর এটাই হলো ত্রিয়া চরিত্র। দরবারে কিছু লোক তার কথায় একমত ছিল। এরপর রূপবতী এগিয়ে এলো এবং বলল, মহারাজ, নারী জলের মতো, যেখানে যে পাত্র রাখা হয় সে সেই রূপেই ঢলে যায়। কিন্তু এর অর্থ কি ছলনা? পুরুষ চায় যে যখন সে চাইবে তখন সে কঠোর হোক, আর যখন চাইবে তখন সে কোমল হোক। নারীও তাই করে, এটাই তার ধর্ম। সভায় হইচই শুরু হয়ে গেল। কিছু লোক বলল, রূপবতী সত্যি বলছে। অন্যরা বলল, এ কেবল কঠার জাল। রাজা বিক্রমসিংহ বললেন, সাধু আর রূপবতী, শুধু তোমাদের কথায় সত্য জানা যাবে না, তাই আজ রাতে আমি তোমাদের দুজনকে আলাদা আলাদা পরিস্থিতিতে রাখব এবং দেখব কে সত্যবাদী। রাজা আদেশ দিলেন যে সাধুকে রাজমহলের কারাগারে রাখা হোক, যেখানে ছিল নির্জনতা আর অন্ধকার, আর রূপবতীকে দক্ষিণ বাগানে বসানো হোক, যেখানে চালের আলো চারদিকে ছড়িয়েছিল। রাজা গুপ্তচরদের দিয়ে তাদের ওপর সারা রাত নজর রাখালেন। সাধু কারাগারে ধ্যান করার ভান করছিল, রূপবতী বাগানে বসে আকাশের দিকে তাকিয়েছিল, যেন তার কোনো দুশ্চিন্তাই নেই। রাজা বিক্রমসিংহ তার মহলের জানালা দিয়ে এসব দেখতে দেখতে ভাবছিলেন, কাল কি আমি এই রহস্যের উত্তর পাব? আমি কি সত্যি ত্রিয়া চরিত্র বুঝতে পারব? পরের দিন সবাই দরবারে উপস্থিত হল। রাজা বললেন, এবার আমি আমার গুপ্তচরদের কাছ থেকে শুনতে চাই যে তারা কাল রাতে কি দেখেছে। প্রথম গুপ্তচর এগিয়ে এলো এবং বলল, মহারাজ, সাধু যখন কারাগারে একা ছিলেন তখন প্রথমে তিনি ধ্যান করার ভান করেন, কিন্তু মাঝরাত হতেই তিনি অস্থির হয়ে ওঠেন। তিনি তার শিষ্যকে ডেকে বলেন যে রূপবতীকে যে কোনো উপায়ে এখানে নিয়ে আসুক। সভায় হইচই পড়ে গেল, সাধুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারপর দ্বিতীয় গুপ্তচর এগিয়ে এলো এবং বলল, মহারাজ, রূপবতী সারা রাত বাগানে বসে রইল। সে কেবল আকাশের দিকে তাকিয়েছিল এবং মাঝে মাঝে তার স্বামীর নাম ধরে প্রার্থনা করছিল। দরবারে গীরবতা নেমে এলো। ব্যবসায়ী চন্দ্রভানের চোখে জল ভরে এলো। রাজা সাধুর দিকে তাকিয়ে বলতেন, মহাত্মন, যে ব্যক্তি নিজের সংযম রাখতে পারল না, সে অন্যের ওপর কিভাবে অভিযোগ করতে পারে? এরপর তিনি রূপবতীর দিকে তাকিয়ে বললেন, রূপবতী, তোমার আচরণ পবিত্র প্রমাণিত হয়েছে, তবে এটাও সত্য যে তোমার স্বভাবে পরিবর্তনশীলতা আছে। রাতে তোমাকে সাধুর সাথে হাসতে বলতে দেখা গেল এবং দিনে তুমি স্বামীর পায়ে পড়ে কাঁদতে থাকলে। রূপবতী শান্ত স্বরে বলল, মহারাজ, নারীর মন সাগরের মতো, ঢেউ উপরে নিচে হতে থাকে, কারণ এটাই আমার প্রকৃতি। রাজা বিক্রমসিংহ তার সভাকে বললেন, আজ আমি বুঝলাম যে ত্রিয়া চরিত্রকে কেউ জানতে পারে না। এটি কেবল ছলনাও নয়, কেবল প্রেমও নয়, এটি তো রহস্য যা সময় ও পরিস্থিতির সাথে সাথে বদলাতে থাকে। সভায় করতালি গুমড়ে উঠল। সবাই রাজার সিদ্ধান্তের প্রশংসা করল। ব্যবসায়ী চন্দ্রভান তার স্ত্রীর দিকে এগিয়ে গেল এবং বলল, রূপবতী, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে সন্দেহের দৃষ্টিতে দেখেছি। আজ বুঝলাম যে তোমার মনের গভীরতা মাপা অসম্ভব। রূপবতী অশ্রুসিক্ত হাসি নিয়ে বলল, কোনো ব্যাপার না স্বামী। সেই দিনই রাজা বিক্রমসিংহ ঘোষণা করলেন, সমুদ্রের গভীরতা মাপা যেতে পারে, কিন্তু নারীর মনের গভীরতা নয়। ত্রিয়া চরিত্রের রহস্য এটাই যে তাকে বোঝা অসম্ভব। এরপর সভা শেষ হলো। এই ধরনের আরও আশ্চর্যজনক ভিডিও দেখতে আমাদের তাকরিম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।